ওয়েলকাম লার্নার্স, পল্লবীস ইংলিশ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটি। মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাটি। এর পাশাপাশি গ্র্যাজুয়েশনে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এবং মাস্টার ডিগ্রিতেও বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সিলেবাসে রয়েছে। তার পাশাপাশি কিছুদিন হয়ে যাওয়া WBSLST সিলেবাসেরও অংশ ছিল ইউলিসিস কবিতাটি। চলো শুরু করার আগে জেনে নিই কে ছিলেন আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ। ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান এজের একজন ভীষণ গুরুত্বপূর্ণ কবি ছিলেন টেনিসন। তার জন্ম হয় 6 আগস্ট 1809 সালে সমর্সবাইতে। তিনি 1850 সালে ওয়ার্ডসওয়ার্থের পরে ব্রিটেনের পোয়েট লরিয়েট হয়েছিলেন। তাহলে 1850 সালে হি বিকেম দ্য পোয়েট লরিয়েট অফ ব্রিটেন। তার রিমার্কেবল কিছু ওয়ার্কগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখতে পারি ইউলিসিস, তার পাশাপাশি ইন মেমোরিয়াম, যেটা তিনি তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পর তার স্মৃতিচারণা করতে গিয়ে লিখেছিলেন। টেনিসন মারা যান 1892 সালের 6 অক্টোবর। এবার চলো দেখে নিই আমাদের আজকের কবিতা ইউলিসিস সম্পর্কে কিছু কি ফ্যাক্টস। ইউলিসিস কবিতাটির কম্পোজিশন ডেট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারি 1833 সালে কবিতাটি কম্পোজড হয় এবং পরবর্তীকালে 1842 সালে কবিতাটি পাবলিশড হয়। এই কবিতাটি ড্রামাটিক মনোলগ এই ফর্মের একটা অসম্ভব দুর্দান্ত এক্সাম্পল। ড্রামাটিক মনোলগ কী সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আমার নেক্সট কোনো একটি ভিডিওতে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। এই কবিতার স্পিকার হলো ইউলিসিস নিজে। যদি কবিতাটির সোর্স নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি বিখ্যাত কবি দান্তের লেখা ডিভাইন কমেডি, এই এপিক পোয়েমের যে ফার্স্ট পার্টটা আছে ইনফার্নো, তার 26th ক্যান্টো হলো এই কবিতাটির সোর্স। টেনিসন এই ক্যান্টো নাম্বার 26 থেকে ইন্সপায়ার্ড হয়ে কবিতাটি রচনা করেছিলেন। রেস্টলেসনেস অ্যান্ড দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ, দ্যাট ইজ দ্য বেসিক্যালি থিম অফ দ্য পোয়েম। আর কবিতাটির সেটিংয়ের কথা যদি বলতে হয় তাহলে ট্রোজান ওয়ারের পরের আইল্যান্ড অফ ইথাকা, এটাই হলো কবিতাটার মূল সেটিং, যেখানে কিনা আমাদের স্পিকার ইউলিসিস ফিরে এসছেন দীর্ঘ 20 বছর বাদে। ফিরে আসার পরে তিনি কি ফিল করছেন সেটাই গোটা কবিতাটা জুড়ে আমরা দেখব। কবিতাটা শুরু করার আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের মাথায় রাখা দরকার, যাতে কবিতাটা পড়ার সময় শব্দগুলো দেখে আমাদের হঠাৎ করে অপরিচিত না মনে হয়। কবিতাটির থিম আমি যেটা বলেছিলাম, যে থিমটা মূলত ইন্সপায়ার্ড হয়েছে দান্তের লেখা ডিভাইন কমেডি থেকে, কিন্তু এর আরও একটা ইতিহাস আছে। আমরা জানি বিখ্যাত গ্রিক কবি হোমার তার লেখা দুটো বিখ্যাত মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি। এই ইলিয়াডের কাহিনীটা রয়েছে ট্রোজান ওয়ারকে নিয়ে। কাদের মধ্যে হয়েছিল লড়াইটা? গ্রিস আর ট্রয়ের মধ্যে হয়েছিল। গ্রিসে সেই সময়কার খুব গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স ছিল স্পার্টা। সেই স্পার্টার রাজা ছিলেন মিনেলাস। মিনেলাসের স্ত্রী ছিলেন হেলেন। আর ট্রয়ের রাজা ছিলেন সেই সময় প্রিয়াম, যার 2 ছেলে হেক্টর আর প্যারিস। মিলেনাসের স্ত্রী হেলেনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতম। হেলেনের সৌন্দর্য নাকি এমন ছিল যা কিনা যে কোনো পুরুষের মন যে কোনো মুহূর্তে জয় করতে বাধ্য।
তো এই অপূর্ব সুন্দরী হেলেন তাকে নিয়ে ইলোপ করে ট্রয়ের রাজা প্রিয়ামের ছোট ছেলে প্যারিস। স্বাভাবিকভাবেই রাগের কারণ হয় মেনেলাসের। মেনেলাস তখন ট্রয়কে শর্ত দেয় যে তার স্ত্রী হেলেনকে যেন সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু প্যারিস ফিরিয়ে দিতে আপত্তি জানায়। তখন স্পার্টা আক্রমণ করে ট্রয়কে। মেনেলাসের দাদা ছিলেন অ্যাগামেমনন, যিনি ছিলেন গ্রিসেরই আরও একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স মাইসিনের রাজা। এর পাশাপাশি গ্রিসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রভিন্স ছিল আইল্যান্ড অফ ইথাকা, যার রাজা ছিলেন ওডিসিয়াস। তাহলে স্পার্টা, মাইসিন, আইল্যান্ড অফ ইথাকা এই তিনটি প্রভিন্স একত্রে আক্রমণ করে ট্রয়ের ওপর। দীর্ঘ 10 বছর ধরেই লড়াই চলে এবং অবশ্যই লড়াই শেষে তোমরা জানো ট্রয় নগরী সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এই যুদ্ধে গ্রিকদের সাপোর্ট করেছিলেন গ্রিক গডেস অফ ওয়ার এথেনা, আর ট্রয়কে সাপোর্ট করেছিলেন কিং অফ গড অ্যাপোলো। তাহলে যেমনটা তোমাদের বললাম, ইলিয়াডের থিম কী ছিল? ট্রোজান ওয়ার। কাদের মধ্যে হয়েছিল? গ্রিস এবং ট্রয়ের মধ্যে। গ্রিসেরই একটি ইম্পর্টেন্ট প্রভিন্স ছিল স্পার্টা, যার রাজা ছিলেন মিনেলাস, আর মিনেলাসের স্ত্রী হেলেন। যেমন বললাম যে শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান। আর ট্রয়ের বৃদ্ধ রাজা প্রিয়াম, যার 2 ছেলে, হেক্টর এবং প্যারিস। এই প্যারিসই হেলেনকে সাথে নিয়ে ইলোপ করে। এবার চলে এসো পরবর্তী ধাপে। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে মিনেলাস অ্যাট্যাক করে ট্রয়ের উপরে, আর মিনেলাসকে সাপোর্ট করতে এগিয়ে আসে মিনেলাসের দাদা অ্যাগামেমনন। এই অ্যাগামেমনন ছিলেন মাইসিনের রাজা, আর আমাদের এই গোটা যুদ্ধে গ্রিসের হয়ে অ্যাগামেমনন ছিলেন কমান্ডার ইন চিফ। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রভিন্স ছিল আইল্যান্ড অফ ইথাকা, যার রাজা ছিলেন ওডিসিয়াস। গোটা ট্রোজান ওয়ারের ভীষণ ইম্পর্টেন্ট আরেকজন ফিগার, যার নাম আমরা কবিতাটা পড়তে গিয়েও জানবো, সে হলো অ্যাকিলিস। অ্যাকিলিস ছিলেন গ্রিসের একজন মহান যোদ্ধা। ঠিক আছে, এই অ্যাকিলিস সম্পর্কে একটা প্রবাদও বোধহয় তোমরা জানো, যেটাকে আমরা অ্যাকিলিস হিল বলে জানি। কোথা থেকে আসলো প্রবাদটা, সেটা অন্য কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। গ্রিক গডেস এথেনা, যাকে বলা হয় যুদ্ধের দেবী, তিনি সাপোর্ট করেছিলেন এই গ্রিকদের। আর আমাদের যেমন দেবরাজ ইন্দ্র, তেমনি গ্রিক কিং অফ গড অ্যাপোলো, তিনি সাপোর্ট করেছিলেন ট্রয়কে। কত বছর ধরে যুদ্ধ চলেছিল? দীর্ঘ 10 বছর ধরে চলেছিল যুদ্ধটি। 10 বছরের দীর্ঘ যুদ্ধের শেষে ফাইনালি ট্রয় নগরী সম্পূর্ণরূপে ডিফিটেড হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। মূলত জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রয় নগরীকে, এবং তারপর মিনেলাস তার স্ত্রী হেলেনকে নিয়ে ফিরে আসেন স্পার্টাতে। আর এখানে শেষে আমাদের ইলিয়াডের কাহিনীটা। এর পরবর্তী পার্ট রয়েছে ওডিসিতে। তাহলে আমাদের ইলিয়াড মহাকাব্যটি শেষ হলো কোথায়? ট্রয়ের যুদ্ধ শেষ, ট্রয় নগরী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, মিনেলাস তার স্ত্রী হেলেনকে নিয়ে ফিরে এসছে স্পার্টাতে, এবং বাকি যে সমস্ত রাজারা ছিলেন, যোদ্ধারা ছিলেন, তারাও ধীরে ধীরে ফিরছেন। এখানে শেষ হচ্ছে ইলিয়াড। ওডিসি শুরু হচ্ছে এর ঠিক পর থেকে। আমরা জেনেছি কিং অফ ইথাকা ছিলেন ওডিসিয়াস। এই ওডিসিয়াস যখন যুদ্ধের জন্য যাত্রা করেছিলেন, তখন তার ছেলে টেলিম্যাকাস মাত্র 3 মাস বয়স। 10 বছর ধরে যুদ্ধ চলেছে। 10 বছর যুদ্ধের শেষে ওডিসিয়াস তার স্ত্রী পেনিলপি এবং পুত্র টেলিম্যাকাসের কাছে ফেরার জন্য রওনা দিয়েছিলেন। এই ফেরার পথটা তার ছিল কিন্তু অনেকখানি দীর্ঘ। প্রায় 10 বছর সময় তার লেগেছিল শুধু যুদ্ধ শেষে ট্রয় থেকে ইথাকাতে ফিরতে। তাহলে মোট কত বছর ওডিসিয়াস দূরে ছিলেন তার রাজ্য থেকে? 10 বছর যুদ্ধ চলল,
10 বছর তার ফিরতে লাগলো। তাহলে মোট 20 বছর উনি ওনার রাজ্য থেকে দূরে ছিলেন। এখন প্রশ্ন হলো 10 বছর এতটা সময় কি করে ফিরতে লেগে গেল? আসলে এই 10 বছর ফেরার পথে ওডিসিয়াস বিভিন্ন বিপদের মুখে পড়েছিলেন। সেগুলো বিভিন্নভাবে তিনি ওভারকাম করেছেন। বিভিন্ন আইল্যান্ডে এসে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তিনি গ্যাদার করেছেন। আর এই গোটা 10 বছরের যাত্রাপথের কাহিনী আমরা ওডিসি মহাকাব্যে পাই। ওডিসিয়াসকে তার এই পুরো যাত্রাপথে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গিয়েছিলেন গ্রিকদের যুদ্ধের দেবী এথেনা, কিন্তু তার ফেরার পথে কন্টিনিউয়াস বিরোধিতা করে গেছেন গ্রিকদের সি গড, সমুদ্র দেবতা পোসাইডন। কেন করেছিলেন তিনি বিরোধিতা, সেটা আরেকটা গল্প। যাত্রাপথে পলিফেমাস বলে একটা গুহা ছিল। সেই গুহাতে সাইক্লপসের সাথে ওডিসিয়াসের সাক্ষাৎ হয়। সাইক্লপস একজন অনেক বড় জায়ান্ট বা দৈত্য। এই সাইক্লপসের সঙ্গে লড়াই করতে গিয়ে ওডিসিয়াস সাইক্লপসের একটি চোখ অন্ধ করে দেয়। তখন সাইক্লপস পোসাইডনের কাছে গিয়ে রাগে দুঃখে এই পুরো ঘটনার বর্ণনা করলে পোসাইডন ওডিসিয়াসকে অভিশাপ দেন। And that curse causes many troubles for Odysseus. Throughout the journey, Odysseus had faced many dangers, and finally, after many hardships, he reached Ithaca. He met his son Telemachus and wife Penelope. আর এখানে শেষ হচ্ছে আমাদের ওডিসি মহাকাব্যটা। এবার আসি পরের ঘটনায়। পরবর্তীকালে রোমানরা গ্রিসের উপর অ্যাটাক করে এবং গ্রিসে নিজেদের উপনিবেশ স্থাপন করে। অ্যান্ড দে অ্যাডপ্টেড গ্রিক মিথস অ্যান্ড লেজেন্ডস। রোমানদের কিন্তু নিজস্ব কোনো মাইথোলজি ছিল না, কোনো পুরাণ তাদের ছিল না। তো তারা সম্পূর্ণরূপে গ্রিক মিথটাকে অ্যাডপ্ট করেছিল এবং নামগুলোকে বদলে বদলে দিয়েছিল। যে কারণে দেখবে গ্রিক মাইথোলজি আর রোমান মাইথোলজির মধ্যে প্রচুর মিল, শুধু নামগুলো জায়গায় জায়গায় বদলে গেছে। এই অ্যাডপশনের সময় ল্যাটিন ভাষাতে আমাদের ওডিসিয়াস বদলে হয়ে যায় ইউলিসিস। তাহলে ইউলিসিস কিন্তু অন্য কেউ নয়, হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যের ইথাকার রাজা। শুধু ল্যাটিন ট্রান্সলেশনে সে বদলে হয়ে গেছে ইউলিসিস। তারপরে কেটে গেছে বহু বছর। সময়টা 1321 AD, অ্যানো ডমিনি। এই সময় আসলেন বিখ্যাত রোমান কবি দান্তে, যিনি তার ডিভাইন কমেডি এপিক লিখলেন। প্রায় 15,000 লাইনের ছিল কবিতাটা, যেটা 3টে পার্টে বিভক্ত। ফার্স্ট পার্ট ইনফার্নো, সেকেন্ড পার্ট পার্গেটরি, থার্ড পার্ট প্যারাডিসো। এই প্রত্যেকটা পার্ট আবার 33টা ক্যান্টোতে বিভক্ত। ঠিক, এই ইনফার্নোর 26th ক্যান্টোতে এসে আমরা পাই ইউলিসিসের নাম আরও একবার। কি হয়েছিল ঘটনাটা? দান্তে তার ইনফার্নোতে কল্পনা করছেন যে তিনি ভার্জিলকে নিয়ে হেলের ভ্রমণে গেছেন। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের হেল আর দান্তের হেল কিন্তু সম্পূর্ণ আলাদা। দান্তের হেল কিন্তু পৃথিবীর মধ্যেই কোনো একটা অংশ, যেটা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়েছে। তো দান্তে গেছেন ভার্জিলকে নিয়ে। আর গ্রিসের লোকেরা তারা মনে করতো এই হেল নাকি 9টা আলাদা আলাদা সার্কেলে ডিভাইডেড, এইভাবে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা সার্কেলে গেলে নাকি যে সমস্ত গ্রিক ওয়ারিয়ার্সরা, লেজেন্ডসরা বিভিন্ন সময় যুদ্ধের খাতিরে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই সমস্ত অনেস্ট লেজেন্ডারি সোলসদের দেখা পাওয়া যায়। তো সেই রকমই একটা একটা করে সার্কেল পার হতে হতে ফাইনালি 8th সার্কেলে এসে দান্তে দেখা পেলেন ইউলিসিসের। ঠিক আছে, ইউলিসিসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর দান্তের মনে প্রশ্ন জাগে যে ওডিসি মহাকাব্যে আমরা জেনেছি ফাইনালি 10 বছরের যুদ্ধ এবং 10 বছরের বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অনেক বিপদকে ওভারকাম করে
ওডিসিয়াস ফিরে এসছে ইথাকাতে। এই 20 বছরে তার ছেলে টেলিম্যাকাস একজন পূর্ণ যুবক। ওডিসিয়াস নিজে বৃদ্ধ হয়েছেন, তার স্ত্রী পেনিলপিও বৃদ্ধ হয়েছেন। কিন্তু ফিরে আসার পরে ওডিসিয়াস কী করেছিলেন? তিনি কি তার রাজত্ব আবার পুনরায় শুরু করলেন, নাকি রাজ্যের সমস্ত দায়ভার টেলিম্যাকাসের কাঁধে চাপিয়ে তিনি বিশ্রাম নিলেন, রিটায়ার্ড লাইফ লিড করলেন? কি করলেন? এই প্রশ্নটা দান্তের মনেও ছিল। তো দান্তে জিজ্ঞাসা করলেন ইউলিসিসকে। তখন ইউলিসিস তাকে বর্ণনা করলেন যে ফিরে এসে তিনি কি করেছিলেন। এই ভার্সানটা কিন্তু আমরা ওডিসি মহাকাব্যে পাবো না। এটা সম্পূর্ণভাবে দান্তের নিজস্ব ভার্সান। এর সাথে আসল মহাকাব্যের কোনো সম্পর্ক নেই। এই 8th সার্কেলে ইউলিসিসের সঙ্গে দান্তের যে কনভারসেশনটা হয়েছে, আমাদের আজকের কবিতা টেনিসনের লেখা ইউলিসিস এই গোটা এপিসোডটা দ্বারা ভীষণভাবে ইন্সপায়ার্ড। এবং যে নামগুলো, যে জায়গাগুলোর কথা এতক্ষণ আমি উল্লেখ করলাম, কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখব সেই প্রত্যেকটা জিনিসের উল্লেখ কোনো না কোনো জায়গায় রয়েছে। আজকের ক্লাস আমাদের এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা কবিতাটার ডিটেইলে অ্যানালিসিস করব, কবিতাটার বেঙ্গলি মিনিং, ইম্পর্ট্যান্ট এমসিকিউ পরপর আমি আমার ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে থাকব। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যদি মনে হয় কোনো কিছু বাড়তি প্রয়োজন আছে কমেন্ট করে আমাকে জানিও। আর যদি পছন্দ হয় তাহলে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।